আম এখন প্রাইভেট লেভেলে যে আপনি বললেন যে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং ইউস করে সেল করব। এখানে এটা একটা প্রোডাক্ট হইতে পারে, একাধিক প্রোডাক্ট হতে পারে। আম রাইট। তাই না? আম তো আম আমি আপনার সাথে কথা বলে আগে যেটা বুঝছি এবং আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখছি আসলে একটা প্রোডাক্ট বিক্রি করে লাভ করাটা ইস কোয়াইট ইম্পসিবল। আপনার হয়তোবা ব্রেক ইভেন তে পৌঁছাটাও অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে। আ আনলেস যদি সেটা প্রোডাক্ট হয় যেটা আপনার বাকি সেফ সাইড এ থাকার জন্য আসলে একাধিক প্রোডাক্ট থাকলে আপনার জিনিসটা আমার মনে হয় সেফ যে কোন প্রোডাক্ট হয়তো একটু বেশি বিক্রি হবে, কোন প্রোডাক্ট একটু কম বিক্রি হতে পারে। রাইট। তো এই প্রোডাক্ট রিসার্চ করার সময় আপনারা কোন জিনিসগুলো দেখেন? বা আপনার কাছে যদি আমি যদিও আমি আপনার সাথে কাজ করে অনেক অভিজ্ঞতা আছে। তারপরে যদি দর্শকদের বলেন যে আপনি যখন কাউকে কোন প্রোডাক্ট রিকমেন্ড করেন, এক্ষেত্রে অনেকেই আমার কাছে ১ম যে জিজ্ঞাসা করে, "ভাই আপনারা কি বিক্রি করেন?" ঠিক আছে? This is very কমন একটা কোয়েশ্চেন যে যদি আপনি তো করেন, তা আপনি কি বিক্রি করেন? আমি বলছি, "ভাই আমি যে জিনিস বিক্রি করি, যে জিনিস আমি নিজের চোখে দেখি নাই এবং I never thought about this যে এটা যে আসলে বিক্রি করার মতো জিনিস।" কিন্তু আম আমি আমি আপনার রিকমেন্ডেশন অনুযায়ী প্রোডাক্ট গুলো আমার স্টোরে যেগুলো সেল করতেছি। তো আপনি যদি দর্শকদের শেয়ার করতেন যে আপনি কিভাবে একটা প্রোডাক্ট একজন দর্শককে রিকমেন্ড করেন যে এই জিনিসটা আমি আপনাকে রিকমেন্ড করতেছি। আম আ আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনার এই প্রশ্নটা হচ্ছে Amazon প্রাইভেট লেভেল যারা করবে, তাদের কাছে যখনই তারা শুরু করবে, শুরুর দিকের ১ম প্রশ্ন বা ১ম উত্তর এখানেই যে প্রোডাক্ট রিসার্চ। আপনার একটা Amazon অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো। আপনি একটা LLC করে ব্র্যান্ড রেজিস্ট্রি করলেন। আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। এরপরের কাজ হচ্ছে একটা প্রোডাক্ট রিসার্চ করা। এবং এই প্রোডাক্ট রিসার্চের উপর ডিপেন্ড করবে আপনার বিজনেসটা কতদিন স্টেবল হবে। আপনি আসলেই কি মার্কেটে কি লং টাইম সাস্টেইন করতে পারবেন? নাকি আপনি লসের দিকে যাচ্ছেন? সো আপনার বিজনেসটা লস হচ্ছে নাকি প্রফিট হচ্ছে, কি হবে সেটা টোটালি ডিপেন্ড করবে প্রোডাক্ট রিসার্চের উপর। তো আমি যদি আমার করা একটা প্রোডাক্ট রিসার্চ যদি আমি শেয়ার করি, তাহলে জি। নিশ্চয়ই আপনার দর্শকদের বুঝতে অনেক সুবিধা হবে যে আসলে আমরা কোন ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করি এবং আমরা কিভাবে একটা প্রোডাক্টকে ভালো প্রোডাক্ট বলি। সো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি, হ্যাঁ, একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন। আচ্ছা। তো আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো যেহেতু এখানে অনেকেই আমাদের আ এই লাইভ প্রোগ্রামে জয়েন করবে। সো তারা নিশ্চয়ই যাতে কিছু একটা নিয়ে যেতে পারে অন্ততপক্ষে, সেটার উদ্দেশ্যে আমি এই ওকে। প্রোডাক্টটা একটু দেখাচ্ছি। সো আমরা যে প্রোডাক্টটা ফাইন্ড আউট করব, সেই প্রোডাক্টের আমরা একটা রিপোর্ট রেডি করব। সো আমরা একটা রিপোর্ট যখন রেডি করি, এটা কিন্তু অলমোস্ট ফাইনাল হলে একটা রিপোর্ট রেডি করি। শুরুর দিকে আমরা অনেক কিছু দেখে একটা প্রোডাক্টকে বাদ দেই। তার মধ্যে ধরেন একটা প্রোডাক্ট কতজন সেলার সেল করে? ১ম প্রশ্ন। আমি যদি দেখি একটা প্রোডাক্ট সেল করতেছে মিনিমাম ৬০, ৭০, ১০০ জন, তাহলে আমরা সেটা নিয়ে ভাবতে হবে যে আমি কি আসলে এতজন সেলারের মধ্যে কি আমি কি সেল করতে পারবো? ১ম প্রশ্ন। জি। ২, যারা সেল করতেছে তাদের মধ্যে নতুন যারা জয়েন করলো বা নতুন যারা ওই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা সেল করে, তারা কি আসলে সেল পাচ্ছে? মানে নতুন দোকানদার যারা বলতে গেলে, তারা কি আসলে হুম, সেল পাচ্ছে? ২ টা গেল। ৩ নাম্বার, যারা সেল করতেছে তাদের মধ্যে এমন বড় কোনো ব্র্যান্ড আছে কিনা যারা টোটাল মার্কেটটা ডমিনেট করতেছে। যেমন কয়েকজন বা ২ জন বা ৩ জন আছে, তারা ধরেন একটা প্রোডাক্ট সেম প্রোডাক্টটা প্রতি মাসে সেল করতেছে ১০,০০০ পিস, ২০,০০০ পিস এরকম। বাকি যারা আসছে মার্কেটে তারা সেল করতেছে ৫০ পিস, ১০০ পিস। তাহলে আপনাকে ওই মার্কেটে বা ওই প্রোডাক্ট নিয়ে না নামাই বেটার। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার এই প্রোডাক্টে মার্কেট ডমিনেটর আছে, যারা টোটাল ওই প্রোডাক্টের উপর ডমিনেট করে। সো আপনার সেই প্রোডাক্টটাকে স্কিপ করা উচিত। এরপর আপনাকে দেখতে হবে, আপনি যে প্রোডাক্টটা সেল করতে চান, সেই প্রোডাক্টটার টোটাল ক্যালকুলেশনটা আপনাকে করে ফেলতে হবে। যে সোর্সিং প্রাইস, শিপিং প্রাইস, Amazon অ্যাডভার্টাইজিং অথবা PPC, Amazon ফি, স্টোরেজ ফি, এই সবগুলো ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনার সেলিং প্রাইস এবং প্রফিট প্রাইসের মধ্যে মানে গ্যাপটা কত। যদি হয় যে $1 প্রফিট, $2 প্রফিট, তাহলে আমি বলব সেই প্রোডাক্ট নিয়ে না নামাই বেটার। কারণ আপনাকে সময় অনেক সময় $2, $3 কমাতে হতে পারে। যেহেতু আপনার কম্পিটিটর যারা থাকবে, তারা অনেক সময় প্রাইস কমাবে, অনেক সময় বাড়াবে। তো আপনি তাদের সাথে মার্কেটে ফাইট করতে হলে আপনাকে সেই প্রাইসগুলো আপ অ্যান্ড ডাউন করতে হবে। তো যে প্রফিটের গ্যাপ থাকবে, আমি অবশ্যই রিকমেন্ড করব সেটা যেন
$3-4 $5 বা যত বেশি হয় ততই ভালো। তো এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে। এরপর আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা এভারগ্রিন প্রোডাক্ট কিনা। এভারগ্রিন এবং সিজনাল ২ টা বিষয় আছে। সিজনাল হচ্ছে শুধুমাত্র কয়েকটা মাসে সেল হবে। এরপর আর সেল হবে না। তো যেই প্রোডাক্টটা আপনি চুজ করবেন বা আমরা চুজ করি সেটা যেন অবশ্যই ১২ মাসের মধ্যে এটলিস্ট ৮ মাসের উপরে সেল হয়। কয়েক মাস যদি সেল ডাউন থাকে তাও কোনো অসুবিধা নেই। বাট হুম, ম্যাক্সিমাম মান্থ যেন আমাদের সেলটা থাকে সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই চিন্তা-ভাবনা করতে হবে। এরপরে হচ্ছে কি আমরা এমন কোনো প্রোডাক্ট নিব না যেটা ভাইরাল প্রোডাক্ট। ভাইরাল প্রোডাক্টগুলো হয় কি যে এটা একটা সার্টেন অ্যামাউন্টের জন্য ভাইরাল থাকে মার্কেটে, ট্রেন্ড থাকে। এরপরে হুম, সেটা আবার ডাউন হয়ে যায়। সো আমরা অবশ্যই মার্কেটের গ্রাফটা বুঝতে হবে, Google ট্রেন্ড বুঝতে হবে এবং ডিমান্ডটাও বুঝতে হবে। ওকে, সো হুম, আমরা প্রোডাক্টের ফিচারগুলো শো করলাম যে আমরা কোন ক্যাটেগরিতে প্রোডাক্টটা আমরা পেলাম, সেই প্রোডাক্টের সার্চ ভলিউম কেমন, এভারেজ মান্থলি রেভিনিউ কেমন হবে এবং আমি যদি নতুন হিসেবে আসতে চাই তাহলে আমি মাসে কত ইউনিট সেল করতে পারবো। আমার এভারেজ প্রাইস কত, মার্কেট রিসার্চ করে দেখতে হবে যে আমাদের ওই মার্কেটে সেম প্রোডাক্টটা এভারেজে কত সেল করে এবং আমি সেল করব কত। আমি মার্কেট থেকে আরও $1 কম দিয়েই স্টার্ট করতে হবে যেহেতু আমি নতুন, আমার কাছ থেকে অনেকে কিনতে চাইবে না। হুম, ওকে, এরপর আসেন যে আমরা কোন মার্কেটে আমরা প্রোডাক্টটা সেল করব সেই মার্কেটটা আমরা নির্বাচন করব যেহেতু অনেকগুলো মার্কেট আছে। Amazon.ca দিয়ে Amazon কানাডা হয়, Amazon.com দিয়ে Amazon USA হয়, Amazon.co.uk দিয়ে UK হয়। এরকম অনেকগুলো সাইট আছে যে সাইটগুলোতে আমরা সেল করব। সেই সাইটে আমরা মূলত রিসার্চগুলো করব। এরপরে আমরা এমন কোনো প্রোডাক্ট অ্যাড করব না শুরুর দিকে যে প্রোডাক্টের ওয়েটটা অনেক বেশি এবং সাইজটা অনেক বেশি। সো এই বিষয়গুলো আমরা একটু বিবেচনা করব। কারণ বেশি ওয়েটের প্রোডাক্ট হলে, বেশি ডাইমেনশনের প্রোডাক্ট হলে সেটাতে কিন্তু Amazon স্টোরেজ ফি সেটাও অনেক বেশি দিতে হবে। যদি আপনার রেগুলার সেল হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি সেলসটা কমে যায় তখন আপনাকে কিন্তু একটা ভালো স্টোরেজ ফি দিতে হবে। এরপরে দেখতে হবে যে Amazon নিজে সেল করে কিনা। কিছু, কিছু প্রোডাক্ট দেখবেন যেগুলোতে সোল্ড বাই Amazon হুম, বা শিপ বাই Amazon থাকে। সো আমরা এমন কোনো প্রোডাক্ট আমরা নিব না। আর প্রোডাক্টটা আমাদের ব্রেকেবল কিনা, এমন কোনো প্রোডাক্ট আমরা নিচ্ছি কিনা যে প্রোডাক্টটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। সো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা নিব না। তো আমরা যে প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্টের একটা ছবি আমরা শো করলাম যে আমরা কোন প্রোডাক্টটা নিব এবং সেই প্রোডাক্টের বেনিফিটগুলো আমরা একটু চেক করব। কারণ মানুষজন সবসময় চায় যে প্রবলেম সলিউশন রিলেটেড প্রোডাক্টগুলো বেশি কিনতে। যে প্রোডাক্টগুলো আপনার কোনো একটা প্রবলেম সলভ করবে সেই প্রোডাক্টটা অবশ্যই সবাই নিতে চাইবে। এরপর আমরা মার্কেট ডিমান্ডটা একটু চেক করব যে আমাদের যে প্রোডাক্ট আমরা নিতে চাইবো সেই প্রোডাক্টের রিভিউগুলো কত, ম্যাক্সিমাম রিভিউগুলো কত। সো এখানে রিভিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্টের সেলার আছে 50 জন। যদি আপনি দেখেন যে 50 জন সেলার থেকে 10 জন সেলারের রিভিউ হচ্ছে 5,000-এর উপরে, 10,000-এর উপরে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ওই প্রোডাক্টে আপনি ভালো কিছু করতে পারবেন না। যেহেতু ওই মার্কেটে এত বেশি রিভিউ নিয়ে বড়, বড় সেলাররা বসে আছে, তারা অনেক আগে থেকেই সেল করে অনেকগুলো রিভিউ অলরেডি গ্যাদার করে ফেলছে। হুম, আপনি নতুন করে ওই 1000 রিভিউ যদি গ্যাদার করতে চান, আপনাকে সেটার পেছনে এটলিস্ট 2 টা বছর বা 1 বছর সময় দিতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে ওই 2 বছরে কিন্তু যার কাছে 10,000 রিভিউ ছিল, সে 2 বছর পরে কি তার কাছে 15,000 রিভিউ হয়ে যাবে। সো আমরা যখনই কোনো একটা ভালো প্রোডাক্ট চুজ করব তখন আমরা চাইবো মার্কেটের যারা সেম প্রোডাক্টটা সেল করে তাদের রিভিউগুলো যেন অনেক বেশি না হয়। যদি বেশি রিভিউ হয় আমরা মার্কেটে সাস্টেন করতে পারবো না। যদি কম রিভিউ হয় তাহলে আমরা ওদেরকে বিট করতে পারবো। এরপরে আমি যে কথাটা বললাম যে মার্কেট ডিমান্ড অ্যানালাইসিস বাই গুগল ট্রেন্ড, আমাদেরকে অ্যাটলিস্ট গুগল ট্রেন্ডটা বুঝতে হবে যে কোনো একটা প্রোডাক্ট কেমন সেল হয়, লাস্ট 5 ইয়ারের সেল কত, লাস্ট 1 ইয়ার সেল কত। এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন সেই গ্রাফটা হচ্ছে লাস্ট 5 ইয়ারের গ্রাফ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রাফটার মধ্যে এমন কোনো একটা আপ অ্যান্ড ডাউন যে ট্রেন্ডটা আছে সেটা যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ডাউন ট্রেন্ড যেটা আছে সেটা একদম নিচে কিন্তু লেগে যায় নাই এবং অনেক উপরে উঠে যায় নাই। তার মানে একটা লেভেল, একটা ব্যালেন্স থেকে কিন্তু এই প্রোডাক্টটা আগাচ্ছে। সো আমরা বলতে পারি যে এই প্রোডাক্টটা সেলসটা একটা সাস্টেনেবল মোডে থাকে, রেগুলার সেল হয়, কখনোই অনেক বেশি ডাউনও হয় না, কখনো অনেক বেশি ইনক্রিজও হয় না। আচ্ছা, এরপর আসেন আমরা মার্কেট অপরচুনিটির কিভাবে আমরা দেখব। সো
সো আমাদেরকে যখন একটা ভালো প্রোডাক্ট রিসার্চ করব তখন আমাদেরকে বুঝতে হবে যে প্রোডাক্টটা মার্কেটের মধ্যে অনেক হাই ডিমান্ড এবং কম্পিটিশন অনেক লো। ধরেন সবাই সেল পাচ্ছে 500 পিস করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি যান আপনি অ্যাটলিস্ট 400 পিস সেল পাবেন। এটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আর লো কম্পিটিশন কোনটা বললাম, যে সেলার কম, যারা সেল করতেছে ওই প্রোডাক্টে সেলার কম থাকবে কিন্তু ডিমান্ডটা বেশি থাকবে। যদি এমন হয় যে মার্কেটে প্রোডাক্টের ডিমান্ড কম, কেমনে বুঝবেন? প্রোডাক্টের প্রতি মাসে যে পরিমাণ সেল হয় সেটা কিন্তু অ্যামাজন শো করে যে 100 প্লাস সোল্ড লাস্ট মান্থ, 200 প্লাস সোল্ড, এভাবে দেখা যায়। ধরেন আপনি দেখলেন যে মাত্র 100 পিস 200 পিস করে সেল করে, কিন্তু কম্পিটিটর আছে 50 জন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যদি সেই প্রোডাক্টটা নিয়ে নামেন আপনি মাসে 50 পিসের উপর কোনো সেল পাবেন না। এরপর ডোমিনেটর বিষয়টা বলছি। আর যদি আমাদের সবগুলা পয়েন্ট মিলে যায় তাহলে আমাদের র্যাঙ্কিং করতে অনেক ইজি হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে এই প্রোডাক্টে আমাদের অপরচুনিটি কেমন আছে মার্কেটে র্যাঙ্ক করার জন্য। আর ফাইনালি যে কথাটা বললাম যে স্ট্রং রেভিনিউ পটেনশিয়াল আফটার লঞ্চ, আমরা প্রোডাক্টটা লঞ্চ করার পরে সব খরচ বাদ দিয়ে আমাদের কি পরিমাণ প্রফিট থাকবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন নতুন সেলার, সে মাত্র 67 রিভিউ পেয়ে তার রেটিং হচ্ছে 4.9, সে শুরুর দিকে 300 প্লাস সেল করে ফেলছে ইন ফার্স্ট মান্থ। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আমাদেরকে এভাবে বুঝতে হবে যে নতুন যারা আসে তারা আসলে সেল পায় কিনা। এবং এখানে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যামাজনে শো করে যে কত পিস ফার্স্ট মান্থে কিনা হলো। ওকে, মুস্তাফিজ, আমার কথা কি শুনতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার এই স্ক্রিনে দেখা যাচ্ছে যে আপনি যেটা দেখাচ্ছেন, যেটা তার লাস্ট মান্থের সেলস নাম্বারটা দেখাচ্ছে। জি হ্যাঁ, এটাই হলো অল কমপ্লিট। গুড, মানে আমার ভয়েস কি ঠিক আছে? কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো, মানে আপনাদের ও শুনতে অসুবিধা হচ্ছে কিনা? না, ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ওকে, থ্যাংক ইউ। সো এরপর হচ্ছে আমাদের কম্পিটিটর গুলো দেখতে হবে। আমি যে কথাটা বললাম যে দেখেন এরা কিন্তু মার্কেটে নতুন আসছে, তো নতুন আসার পরে সে 66 রিভিউ পেয়ে 300 প্লাস সেল করলো তো হ্যাঁ, এবং এ হচ্ছে 300 পিস সেল করলো। আর এ হচ্ছে 41টা রিভিউ নিয়ে 50টা প্লাস সেল করলো। এভাবে হচ্ছে ওরা অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি যে সেল করতেছে। আবার এর মধ্যে কিন্তু একটু কালারের ডিফারেন্স আছে, সাইজের মধ্যে ডিফারেন্স আছে, কোয়ান্টিটির ডিফারেন্স থাকবে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সো আমরা যখন একটা লিস্টিং করার জন্য প্ল্যান করব তখন আমরা এখানে অনেকগুলো ব্যাকএন্ডে কাজ করতে হয়। তার মধ্যে আমাদের কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে হয় যে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো আমাদের ডিসক্রিপশনের মধ্যে প্রোডাক্টের মধ্যে অ্যাড করব। এবং এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা কতটা র্যাঙ্ক করবে, আপনি কি পরিমাণ মার্কেটটা দখল করে রাখতে পারবেন। আপনাকে বুঝতে হবে সেম প্রোডাক্টটা কী কী না কী কিওয়ার্ড দিয়ে মানুষজন খুঁজতে পারে। সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ডিসক্রিপশনে থাকে, বুলেট পয়েন্টে থাকে, আপনার টাইটেলে থাকে, তাহলে আপনার সেলটা অবশ্যই অনেক বাড়বে। এরপর অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি ওই প্রোডাক্টের একটা প্রমোশনাল ভিডিও বানাতে পারি যে ওই প্রোডাক্টের ইউজেসগুলো কীভাবে হয় সেটা যদি আমরা কাস্টমারকে দেখাতে পারি তাহলে আমরা অবশ্যই একটা ভালো সেল আশা করতে পারি। এরপরে ইমেজ কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অ্যামাজন 9টা ইমেজ পর্যন্ত অ্যাড করা যায়। আমরা চেষ্টা করব ওই 9টা ইমেজের মধ্যেই যেন কাস্টমারকে সম্পূর্ণভাবে বুঝে দিতে পারি যে প্রোডাক্টের রিউজগুলো কেমন হবে, ডাইমেনশন কেমন হবে, আর সুবিধা কী অসুবিধা কী, অন্য জনের থেকে আমাদেরটা নিলে সুবিধা কী, এগুলো সবগুলো কিন্তু ওই 8-9টা ইমেজের মধ্যে আমরা বুঝে দিতে হবে। যেহেতু কাস্টমাররা প্রোডাক্টটা ফিজিক্যালি দেখতেছে না, সো আমরা অনলাইনের মাধ্যমেই কাস্টমারকে সবগুলো কোয়েশ্চেনের আনসার দিয়ে দিতে হবে। এরপর আমরা খেয়াল করতে হবে যে আমাদের প্রোডাক্টের লজিস্টিক বা শিপিং কস্ট কেমন হবে, বাই ইয়ার আসলে কত পড়তে পারে, বাই সিতে আসলে কত পড়তে পারে, সেই বিষয়গুলো আমরা শুরুর দিকে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। সো এখন আসেন যে আমরা প্রফিট ক্যালকুলেশন করি। আমরা যখনই একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য প্ল্যান করি তখন আমরা একদম ম্যাক্সিমাম কস্টটা ধরি, প্রফিট ক্যালকুলেশনটা অনেক কমায় ধরি। কেন? যাতে করে আমাদের ফেইলিওরের রেশিওটা অনেক কমে যায়। সো আপনি দেখবেন যে এখানে আমরা এই প্রোডাক্টের জন্য আমরা অ্যাভারেজ মার্কেট সেলিং প্রাইস ছিল 17.99, বাট আমরা সেল করবো 16.99। মানে তো ভাই আমরা প্রোডাক্টের একটু আপনাকে আমি আমাদের আসলে হাফ অ্যান আওয়ার হয়ে গেছে প্রোগ্রামে। আমাদের নিয়ম অনুযায়ী একটা ব্রেক নেওয়া লাগে 30 সেকেন্ডের একটা। তো আমরা ইনশাল্লাহ একটা
শর্ট ব্রেকের পর আসতেছি, তখন আমরা প্রফিটটা যে আপনি ক্যালকুলেশন যেটা দেখাচ্ছেন এটা আবার ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব।